Hello and welcome to our today's lecture. We are learning about various aspects of solution. In our previous lecture, we discussed about the mathematical calculation for molarity. In today's lecture, we are going to learn how we can calculate the mathematical problem regarding normality. So first of all, what is normality? Normality is symbolized with capital letter N, and normality is defined as the number of equivalents of solute per liter of solution. Number of equivalents of solute per liter of solution, and it can be mathematically expressed as normality capital letter N is equal to equivalents of solute divided by volumes of solution in liter. So normality and molarity as these two mathematical terms or concentration expressions are very much quite similar. In case of molarity, there was moles of solute, and in case of normality, it is equivalents of solute. Normality হচ্ছে equivalent weight of solute per liter of solution. Molarity ছিল moles of solute per liter of solution. তো এখানে নতুন একটা টার্ম যুক্ত হয়েছে যাকে আমরা বলছি equivalence of solute. ইকুইভ্যালেন্স অফ সলিউট এই জিনিসটা একটু নতুন জিনিস, কাজে আমরা ইকুইভ্যালেন্স অফ সলিউট বলতে কি বুঝি সেটা আমরা জেনে নিব। বাংলাতে আমরা ইকুইভ্যালেন্স বলতে আসলে তুল্য জিনিসটাকে বোঝাই। ইকুইভ্যালেন্ট মানে তুল্য। ইকুইভ্যালেন্ট অফ সলিউটটা আসলে ক্যালকুলেট করা হয় ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ওয়েটটাকে ডিভাইড করে। যেমন আমরা এর আগের ক্ষেত্রে যখন আমরা মোলস অফ সলিড নির্ণয় করতেছিলাম তখন যেটা করছিলাম সেটা হচ্ছে ওয়েটকে মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করছিলাম। আর এই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ওয়েটকে ডিভাইড করলে ইকুইভ্যালেন্স অফ সলিড পাবো। তো এজন্য আমাদেরকে আগে আসলে জানতে হবে যে ইকুইভ্যালেন্ট মাসটা আসলে কি বা তুল্য ভরটা আসলে কি। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট মাস? সো লেটস স্টার্ট উইথ দিস টপিকস। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট মাস? Equivalent mass of a substance can be calculated by dividing its molecular mass with its equivalent number. কোন একটা মৌলের যদি ইকুইভ্যালেন্ট মাস আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তার মলিকুলার মাসটা অর্থাৎ মলিকুলার ওয়েটটাকে তার অ্যাক্টিভ ইউনিটস ইন 1 মোল অফ দিস সাবস্টেন্স এটা দিয়ে ভাগ দিলে তার ইকুইভ্যালেন্ট মাস পেয়ে যাব। তো অ্যাক্টিভ নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিটস ইন 1 মোল অফ সাবস্টেন্স বলতে আসলে কি বোঝায়? নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট ইন 1 মোল অফ সাবস্টেন্স কে বাংলায় একদম সহজ কথায় আমরা বলতে পারি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার এটাকে সহজ কথায় কি বললাম? এটাকে বললাম হচ্ছে ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা, আর তাহলে কি করতে হবে আমাদের ইকুইভ্যালেন্ট মাস পেতে হলে? আমাদের কাজ দুইটা। প্রথমে আমাকে জানতে হবে যার আমি ইকুইভ্যালেন্ট মাস বের করব তার মলিকুলার ওয়েট কতটুকু। সে মলিকুলার ওয়েটটাকে আমরা কি দিয়ে ভাগ দেব? নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট ইন 1 মলিকুল অফ সলিউশন, যেটাকে আমরা 1 মলিকুল অফ সাবস্টেন্স যেটা বলেন না কেন। তো এই নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিটটাকে আমরা বলছি ইকুইভ্যালেন্ট নাম্বার। অর্থাৎ মলিকুলার মাসকে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হবে তার ইকুইভ্যালেন্ট মাস। এখন ইকুইভ্যালেন্ট নাম্বার কিংবা নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট এটা আসলে কি জিনিস? নতুন একটা টার্ম আমরা পেয়ে গেলাম আবার। তাহলে এটা কি জিনিস সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে অ্যাক্টিভ ইউনিটটা আসলে যদি সিম্পল অ্যাসিড এবং বেজের রিঅ্যাকশন হয় সেখানে যদি হাইড্রোজেন ইনভলভ থাকে তাহলে কতটা মৌল হাইড্রোজেন অ্যাসিডের ক্ষেত্রে সে রিলিজ করতে পারে সেটা হলো তার ইকুইভ্যালেন্ট নাম্বার। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তাহলে কয়টা হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে দিতে পারবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলে দিতে পারবে মাত্র একটা হাইড্রোজেন দিতে পারবে। সুতরাং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মৌলের জন্য আসলে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডই যথেষ্ট, মানে একটা হাইড্রোজেনই সেখানে আসে হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করার জন্য। সেই হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জন্য শুধুমাত্র একটা মাত্র হাইড্রোজেন লাগে। সেই হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বারও 1।
কারণ সে শুধুমাত্র রিঅ্যাকশনের সময় একটা মাত্র হাইড্রোজেনকেই কনজিউম করতে পারে। তো এটার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে the active unit in the acid base reaction is the number of hydrogen ions liberated by a single molecule of an acid or reacted with a single molecule of base. যদি অ্যাসিড বেজের রিঅ্যাকশন হয় তাহলে অ্যাক্টিভ ইউনিটটা কিভাবে ক্যালকুলেট করা হবে, কার ভিত্তিতে ক্যালকুলেট করা হবে, নাম্বার অফ হাইড্রোজেন আয়নস লিবারেটেড, মানে কয়টা হাইড্রোজেন মৌল, হাইড্রোজেনের আয়ন কয়টা সে লিবারেট করতে পারলো, কে, বাই এ সিঙ্গেল মলিকুল অফ অ্যান অ্যাসিড, অর্থাৎ একটা অ্যাসিড কয়টা হাইড্রোজেন ত্যাগ করতে পারে সেটা হচ্ছে ওই অ্যাসিডের অ্যাক্টিভ নাম্বার। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তার অ্যাক্টিভ নাম্বার হচ্ছে 1, কারণ সে হচ্ছে মাত্র একটা হাইড্রোজেন লিবারেট করতে পারে। অথবা সেই অ্যাসিডের সাথে যখন বেজ রিঅ্যাকশন করে সেই বেজ রিঅ্যাকশনের সময় কয়টা হাইড্রোজেন তাকে ব্যালেন্স করার জন্য প্রয়োজন হয়। যেমন এখানে এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করা খুব ইজি, কারণ এটা রিঅ্যাকশন করলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। সুতরাং এখানে নতুন করে কোনো সংখ্যা আনতে হয় না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে। এখন এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড না হয়ে সালফিউরিক অ্যাসিড হতো তাহলে কি হতো, H2SO4। সালফিউরিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করতো তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে এখানে সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন লিবারেট করত, কারণ H2 মানে দুইটা হাইড্রোজেন, সে দুইটা হাইড্রোজেন লিবারেট করতে পারে, সেই হিসাবে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কত হবে, 2, কারণ সে দুইটা হাইড্রোজেন লিবারেট করতে পারে। সেই দুইটা হাইড্রোজেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে, এজন্য 2 মৌল সোডিয়াম হাইড্রোক্সাইড ডাকতো। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বোচ্চ একবারে একটার বেশি হাইড্রোজেন নিতে পারে না। এ কারণে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা সবসময় একই হবে, কারণ সে তো একটার বেশি একসাথে নিতে পারবে না। দুইটা হাইড্রোজেন নেওয়ার জন্য তাকে 2 মৌল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, 1 মৌল সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা পারবে না। এজন্য রিঅ্যাকশন যখন ব্যালেন্স করা হয় তখন সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে 2 লিখতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট বা ইকুইভ্যালেন্ট নাম্বার পাওয়া যায়। তো ইকুইভ্যালেন্ট নাম্বার পাওয়ার পরে ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে মলিকুলার মাস কে ভাগ দিলে তার ইকুইভ্যালেন্ট মাস পাওয়া যাবে। তো যেমন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা চিন্তা করেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 36.5 আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস কত হবে, 36.5, যা ছিল তাই হবে, কারণ তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1 দিয়ে 36.5 কে ভাগ দিলাম, যেটা তার মলিকুলার ওয়েট ছিল, মলিকুলার মাস ছিল 1 ছিল ইকুইভ্যালেন্ট নাম্বার, তাহলে তার ইকুইভ্যালেন্ট মাস কত হলো, ইকুইভ্যালেন্ট মাস হলো হচ্ছে 36.5, মানে যা ছিল তাই থাকলো। এখন এটা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হবে, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98, এটাকে যদি আমি তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ দিই, সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে সেটা হবে হচ্ছে 49। তাহলে 49 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস। সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 49, সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 49। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড সর্বোচ্চ একবারে একটা হাইড্রোজেন নিতে পারে, কারণ সে যদি অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাহলে একটা হাইড্রোজেন নিতে পারে, সেই হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1। এখন আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস বের করতে চাই, সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস হচ্ছে কত, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 40, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, কারণ সে মাত্র একটাই নিতে পারে। 40 কে 1 দিয়ে ভাগ দিলে আলটিমেটলি যেটা হবে সেটা আসলে 40ই হবে। 40 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস কি জিনিস আশা করি বুঝতে পেরেছেন, ইকুইভ্যালেন্ট নাম্বার সেটাও আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো যে সব কেমিক্যাল রিঅ্যাকশনে তো আর অ্যাসিড বেস রিঅ্যাকশন হিসাবে রিঅ্যাকশন গুলো ঘটবে না, এবং সব জায়গায় সব অ্যাসিডের ক্ষেত্রে বা বেজের ক্ষেত্রে যে হাইড্রোজেন হাইড্রোক্সিলের এক্সচেঞ্জ হবে এমন তো নাও হতে পারে। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট KMnO4, এখানে তো কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোক্সিল নাই, তাহলে কি হবে, KMnO4, এখানে তো হাইড্রোক্সিল নাই, হাইড্রোজেন নাই,
তো এই সমস্ত যেরকম রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন গুলো আমরা জানি যে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে রিডক্স রিঅ্যাকশন হিসেবে ব্যাখ্যা করা যায়। যে প্রত্যেকটা রিঅ্যাকশনই একটা রিডক্স রিঅ্যাকশন, যেখানে আপনার অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে সংঘটিত হয়। তো রিডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ব্যালেন্স করার জন্য যেটা ব্যবহার করি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এই সমস্ত বড় বড় রিঅ্যাকশন যখন আমরা ব্যালেন্স করি, তখন আমরা ইলেকট্রন কয়টা আদান প্রদান ঘটে সেই সংখ্যা বিবেচনা করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে 5টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, উদাহরণস্বরূপ 5 ইলেকট্রন সে ত্যাগ করতে পারে। তাহলে এর কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটা হবে তার তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার। যদি পটাশিয়াম ডাইক্রোমেট হয় তাহলে 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারে যদি, তাহলে তার ইকুইভ্যালেন্ট নাম্বার হবে 7। তো কয়টা ইলেকট্রন সে ত্যাগ করতে পারে বা ব্যালেন্স করার জন্য কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে রিঅ্যাকশনের ক্ষেত্রে, সেই সংখ্যাটাও তার ইকুইভ্যালেন্ট নাম্বার হিসেবে গণ্য হবে। তাহলে ইকুইভ্যালেন্ট নাম্বার বিভিন্নভাবে আমরা বের করতে পারি। শুধুমাত্র যদি সিম্পল অ্যাসিড বেস রিঅ্যাকশন হয় তাহলে সেখানে হাইড্রোজেনের সংখ্যা, যে অ্যাসিড হবে সে হাইড্রোজেন ত্যাগ করবে, যে কয়টা হাইড্রোজেন সে ত্যাগ করতে পারে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। যদি বেস হাইড্রোজেন গ্রহণ করে এক টাইম একটা সিঙ্গেল অপারেশন একবারে একটা বেস যে কয়টা হাইড্রোজেন গ্রহণ করতে পারে সেটা হবে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। যদি হাইড্রোজেনের আদান প্রদান না ঘটে তাহলে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। ইলেকট্রনের আদান প্রদান যখন ঘটবে তখন যতটা ইলেকট্রন আদান প্রদান ঘটবে সেটা হবে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। ঠিক আছে, ইলেকট্রন রিডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে, সেটা হবে তার ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার বা নাম্বার অফ অ্যাক্টিভ ইউনিট একই জিনিস। ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে তার মলিকুলার মাসকে ভাগ দিলে আমরা তার কি পাবো, আমরা তার ইকুইভ্যালেন্ট মাস পাবো, ইকুইভ্যালেন্ট মাস পাবো। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট মাস যেটা, সেটা আসলে ইকুইভ্যালেন্স অফ সলিউটের একটা অংশ। ইকুইভ্যালেন্ট মাসটা আসলে ইকুইভ্যালেন্স অফ সলিউটের একটা অংশ। ইকুইভ্যালেন্স অফ সলিউট নির্ণয় করার জন্য ইকুইভ্যালেন্ট মাসটা ব্যবহৃত হয়। আর যদি আমরা ইকুইভ্যালেন্স অফ সলিউটটা নির্ণয় না করি তাহলে সরাসরি আমরা ইকুইভ্যালেন্ট মাস ব্যবহার করেও একটা নরমালিটির ম্যাথ সলভ করতে পারবো। আগে যেগুলো বলা হয়েছে সেগুলো আবার শুনলে আপনাদের হয়তোবা বারবার শুনলে জিনিসটা ক্লিয়ার হবে। প্রবলেমে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে একটা ম্যাথমেটিক্স এর এক নরমালিটি বের করতে হবে, যেখানে 0.67 গ্রাম সালফিউরিক অ্যাসিড 120 ml ওয়াটারের মধ্যে ডিসলভ করা হয়েছে। তাহলে একটা সলিউশন আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে সলিউট হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং সেখানে সলভেন্ট হচ্ছে ওয়াটার। সালফিউরিক অ্যাসিড কিন্তু আসলে সলিড আকারে থাকে না, এটা লিকুইড আকারে থাকে। কিন্তু তারপরেও এই লিকুইডের ভিতর থেকেই কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। প্রথমে এই সংজ্ঞায় যেটা ছিল ইকুইভ্যালেন্স অফ সলিউট ডিসলভ ইন লিটার অফ সলিউশন, এই সংজ্ঞাটার ভিত্তিতে যেই সূত্র আমরা পেয়েছিলাম সেই সূত্রটা ব্যবহার করে প্রথম আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো আমাদের সংজ্ঞা ছিল যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিসলভ ইন পার লিটার অফ সলিউশন, এবং সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম নরমালিটি n is equal to equivalence of solute divided by volume of solution in liter। এবং আপনাদেরকে আমি এর আগে অলরেডি বলেছি যে ইকুইভ্যালেন্স অফ সলিউট এটা নির্ণয় করতে হলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্স অফ সলিউট নির্ণয় করতে হলে যেটা করতে হয় যে ওয়েটকে ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ভাগ দিতে হয়, ওয়েটকে ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ভাগ দিতে হয়। তো এখন ইকুইভ্যালেন্ট মাস কিভাবে নির্ণয় করব? ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করা তো খুব ইজি, কারণ আমরা ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করা কিছুক্ষণ আগেই শিখলাম। তো সেই হিসাবে আমরা প্রথম ধাপ হবে যে আমরা এখানে দেখি যে প্যারামিটার গুলো যেগুলো আমাদের লাগবে সেগুলো কি কি আছে কি কি নাই। তো এখানে আমাদের যেটা লাগবে তার মধ্যে আমাদের 1 নম্বর যেটা লাগবে যে ওয়েট লাগবে, ডাব্লু লাগবে। প্রথম কথা লাগবে ইকুইভ্যালেন্স অফ সলিউট, আর ইকুইভ্যালেন্স অফ সলিউট নির্ণয় করার জন্য আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে, যেখানে আমাদের লাগবে হচ্ছে ওয়েট এবং লাগবে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। আচ্ছা, ওয়েট বলতে কার ওয়েট? এটা হচ্ছে সলিউটের ওয়েট। সলিউটের ওয়েট এখানে অলরেডি দেয়া আছে। কতটুকু দেয়া আছে? এই যেখানে দেয়া আছে 0.67 গ্রাম। সুতরাং এটা আমাদের জানা একটা ভ্যালু। তারপরে লাগবে ভলিউম ইন লিটার। ভলিউমটা দেয়া আছে মিলিলিটারে, এটাকে 1000 দিয়ে আমরা ভাগ দিলে আমরা এটাকে লিটারে কনভার্ট করে ফেলতে পারবো। সুতরাং এটাও দেয়া আছে। বাকি থাকলো হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। এখন ইকুইভ্যালেন্ট মাস তো এখানে দেয়া নাই। ইকুইভ্যালেন্ট মাস আমি কিভাবে বের করব? এটা বের করা খুব ইজি। আমরা তাহলে কিছুক্ষণ আগে যে দেখলাম সেটা এখানে এপ্লাই করি। তো আমরা এর আগে দেখছিলাম যে ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করতে হইলে
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মলিকুলার মাসকে তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ভাগ দিতে হবে। ভেরি সিম্পল। এখন এখানে আমরা কার ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করব? সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করব। তাহলে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত এটা আমাদেরকে জানতে হবে। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98 গ্রাম, এটা আমরা জানি। এবং সালফিউরিক অ্যাসিডের পরবর্তী জানতে হবে যে ইকুইভ্যালেন্ট নাম্বার কত। সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হবে হচ্ছে 2, কারণ তার সংকেতের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা হাইড্রোজেন সে লিবারেট করতে পারে, সুতরাং তার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2। আর ইকুইভ্যালেন্ট মাস তো আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে 98 গ্রাম। কাজে আমরা এই দুইটাকে যদি বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 98 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 49 গ্রাম। এটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট মাস। এটা পেয়ে গেলাম কি? তার পেয়ে গেলাম ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস যেটা পেয়ে গেলাম সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের নরমালিটি বের হয়ে চলে আসবে। তাহলে ডব্লিউ বসিয়ে দিব, ইকুইভ্যালেন্ট মাসটা বসিয়ে দিব, তারপর ভলিউমটা বসিয়ে দিব, অবশ্যই লিটারে কনভার্ট করে, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তো আমরা এগুলো একটু বসিয়ে দিই, চলেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে মলিকুলার মাস আমরা সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস জানি 98 গ্রাম, এবং সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, কারণ তো দুইটা হাইড্রোজেন লিবারেট করতে পারে, সুতরাং আমরা ইকুইভ্যালেন্ট মাস নির্ণয় করে ফেললাম 49 গ্রাম। এবং এখানে ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড অলরেডি দেয়া আছে 0.67 গ্রাম। ভলিউম অফ ফাইনাল সলিউশন দেয়া আছে 120 ml, যেটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে 0.120 লিটার পেয়ে গেলাম, লিটারে কনভার্ট করে ফেললাম। এখন এই সবগুলো ভ্যালু যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, এই ইকুয়েশন নম্বর 1 যেটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে 0.67, সেটা হচ্ছে সবার উপরে বসবে, সবার উপরে 0.67, এটা হচ্ছে ডব্লিউর ভ্যালু। এবার হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট মাসের ভ্যালু, এবং লাস্টে হচ্ছে আপনার ভলিউমের ভ্যালু। সবগুলোকে একত্রিত করলে আমরা আলটিমেটলি পাবো 0.1139। এটা আসলে 3 ডিজিট যদি নেই তাহলে 0.114 নরমাল, এটা হচ্ছে তার নরমালিটি। তো এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী কিভাবে আমরা তার নরমালিটি বের করতে পারি। সূত্রটা কিভাবে এসেছে? সেই সূত্রটা এসেছে সংজ্ঞা থেকে। সো ডেফিনিশন বেসড যেই ফর্মুলা, সেই ফর্মুলায় আমাদের উত্তরটা এভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ফর্মুলা গেল। এবার আমরা ফর্মুলা নাম্বার 2 তে যাই। আমরা একটা কমন ফর্মুলা দেখেছিলাম W = SM ভাগ 1000। তো আমরা সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো আমরা W = SM ভাগ 1000 যে ফর্মুলাটা সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা আসলে বের করব স্ট্রেংথ, তো সুতরাং এটাকে একটু মডিফাই করে নিলাম। এখানে কি কি প্যারামিটার আছে সেগুলো আপনারা অলরেডি জানেন। এখানে অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো আপনারা অলরেডি এর আগের লেকচারে অলরেডি প্যারামিটার সম্পর্কে বলা হয়েছে। তো এখানে আছে W, তারপরে আছে S, তারপরে আছে হচ্ছে M, তারপরে আছে হচ্ছে V, এগুলো হচ্ছে প্যারামিটার। তো W বলতে আসলে কি বোঝায়? W বলতে আসলে বোঝায় হচ্ছে ওয়েট। কার ওয়েট? ওয়েট অফ সলিউট ইন গ্রাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা গ্রামে না কেজিতে যেটাই থাক, আলটিমেটলি এই সূত্রে বসাতে হলে গ্রামে আপনাকে নিয়ে আসতে হবে। ওয়েট অফ সলিউট ইন গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে W, ওয়েট অফ সলিউট ইন গ্রাম। তো W হচ্ছে ওয়েট অফ সলিউট ইন গ্রাম। ওকে, গেল এটা। পরবর্তী প্যারামিটার হচ্ছে S। S মানে স্ট্রেংথ। স্ট্রেংথ বলতে কি বোঝায়? যে তার ক্ষমতা বা ঘনমাত্রা, এগুলো বোঝায়। এখানে স্ট্রেংথ বলতে আসলে এখানে নরমালিটি বোঝাবে, ঠিক আছে? নরমালিটি অফ ফাইনাল সলিউশন। নরমালিটিকে আমরা বড় হাতের N দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আপনার S, নরমালিটি অফ ফাইনাল সলিউশন। এরপর হচ্ছে M। M এর আগের ক্ষেত্রে M ছিল মলিকুলার ওয়েট, কিন্তু আমাদের এখানে মলিকুলার ওয়েট ব্যবহৃত হবে না, এটা হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। এমটা কি? এমটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট ইকুইভ্যালেন্ট মাস কিভাবে নির্ণয় করতে হয়? মলিকুলার মাসকে তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিলে ইকুইভ্যালেন্ট মাস পাওয়া যায়, যেটা আমরা সংক্ষেপে লিখছিলাম EQM, এভাবে লিখেছিলাম।
ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট এটা হচ্ছে আপনার এস, এখানে এস বলতে আসলে এটাই বোঝানো হয়েছে, সরি এম, এম মানে এখানে মলিকুলার ওয়েট না, এখানে এম মানে এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস, এবং এটা অবশ্যই এর ইউনিটটা হবে হচ্ছে কিসে, গ্রাম, গ্রামে হবে, গ্রাম, এখানে এটা অবশ্যই গ্রামে বসাইতে হবে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট ইন গ্রাম। আর ভি কি, ভি হচ্ছে ভলিউম, কিসের ভলিউম, সলিউশনের ভলিউম, ভি হচ্ছে ফাইনাল ভলিউম অফ দ্য ভলিউম অফ দ্য ফাইনাল সলিউশন ইন ml, এটা হচ্ছে কিসে হবে, ইন ml, ml এ মিলিলিটারে হইতে হবে এটা, ঠিক আছে, এটা হইতে হবে মিলিলিটারে। তাহলে আমরা সবগুলো প্যারামিটার পেয়ে গেলাম, প্যারামিটার গুলোর যেগুলো আমাদের এখানে ভ্যালু আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে সেটা পেয়ে যাব। আমরা পেলাম ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ সলিউট ইন গ্রাম, এখানে দেয়া আছে 0.67 গ্রাম, এটা অলরেডি দেয়া আছে এখানে। তারপরে হচ্ছে এস আমাদেরকে বের করতে হবে, নরমালিটি অফ ফাইনাল সলিউশন, নরমালিটি এস মানে স্ট্রেংথ, এটা কতটুকু হবে এটা আমাকে বের করতে হবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে এম কি, ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট ইন গ্রাম, ইকুইভ্যালেন্ট মাস সালফিউরিক অ্যাসিডের আমরা জানি অলরেডি 49 গ্রাম, তারপর এটা বের করতে হবে আর কি 49 গ্রাম। আর হচ্ছে ভলিউম অফ ফাইনাল সলিউশন ইন ml, এখানে ml এই আছে 120 ml দেয়া আছে। তো আমরা সবগুলো প্যারামিটার যেগুলো জানি সেগুলো এখন আমরা যদি বসিয়ে দিই, বসিয়ে দিলে আমাদের কি আসে দেখি। তো এখানে আমরা জানি W জানি, তারপর ইকুইভ্যালেন্ট ওয়েট জানি, ইকুইভ্যালেন্ট মাস যেটা বা ওয়েট যেটা একই জিনিস, তারপর ফাইনাল সলিউশন জানি, নরমালিটি বের করতে হবে। তখন আমরা সবগুলো ভ্যালু যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, ইকুয়েশনটা একটু মডিফাই করে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য, আমরা তো এস বের করব, সেজন্য এসটাকে আমরা বাম হাতে নিয়ে আসছি, অর্থাৎ এই সমান চিহ্নের বাম দিকে নিয়ে এসেছি যাতে আমাদের ম্যাথটা করতে সুবিধা হয়। তো আনার পরে এখন আমরা সবগুলো যেই ভ্যালু আছে সেগুলো বসিয়ে দিই, ডব্লিউ বসিয়ে দিলাম, তারপরে 1000 হচ্ছে আমাদের সূত্রের, সুতরাং সেটা এখানে রয়ে গেল। ইকুইভ্যালেন্ট মাসটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ভলিউমটা ফাইনালি বসিয়ে দিলাম, দিলে ক্যালকুলেট করলে আমাদের যা আসলো সেটা হচ্ছে ঠিক আগেরটার মতোই 0.114 নরমাল। এভাবে করে আমরা এই সূত্র ইউজ করে আমরা নরমালিটি বের করতে পারি। আসলে নরমালিটি বের করা যায় না, ট্রেডিশনাল ওয়েটে কতটুকু সলভেন্ট সলিউট লাগবে, মানে ডব্লিউ যেটা এখানে আছে, এই ডব্লিউটা ট্রেডিশনাল ওয়েতে বের করা যায়, কিন্তু এসটা বের করা যায় না। তো আমরা ডব্লিউ বের করা দেখি। এটা কেন দেখাচ্ছি, কারণ আমাদের ল্যাবে যে ফর্মুলেশন আমরা ইউজ করব, ল্যাবের ফর্মুলেশন গুলো ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব, বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব। এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে, ম্যাথটা একটু বড়। ম্যাথে কি বলা হয়েছে, বলা হয়েছে যে calculate the amount required to produce 250 ml 0.5 normal sulfuric acid solution. Purity of sulfuric acid is 98% and 1 liter of the solution sulfuric acid is equal to the 1.14 kg. এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনাকে 250 ml একটা সলিউশন বানাইতে হবে, যেই সলিউশনটা হবে সালফিউরিক অ্যাসিডের, আর সেই সলিউশনের নরমালিটি হবে হচ্ছে 0.5 নরমাল, অর্থাৎ 0.5 নরমাল 250 ml একটা সলিউশন আপনি তৈরি করবেন। এই তৈরি করার জন্য যে সালফিউরিক অ্যাসিডটা আপনাকে সাপ্লাই দিচ্ছে, সেই সালফিউরিক অ্যাসিডটার পিউরিটি হচ্ছে 98%, এবং সেই সালফিউরিক অ্যাসিডটার 1 লিটারকে যদি আপনি দাড়িতে মাপেন, দাড়ি পাল্লায় মাপলে তার ওজন হয় হচ্ছে 1.84 কেজি। 1 লিটার সমান 1.84 কেজি। এটা আসলে তার ডেনসিটিকে নির্দেশ করে আর কি, কেজি পার লিটার, 1.84 কেজি পার লিটার, এটা তার ডেনসিটি। আচ্ছা, তো এই ডেনসিটি আমাদের কেন দিয়ে দিল, কারণ আমরা অলরেডি বলেছি যে সালফিউরিক অ্যাসিড বাজারে সলিড আকারে পাওয়া যায় না, যেহেতু বাস্তবে আছে লিকুইড, কাজেই আমাদেরকে উত্তর যেটাই আসুক না কেন সেই উত্তরের পরিমাণটাকে লিকুইডে কনভার্ট করতে হবে, এবং আমাদের যে যতগুলো ফর্মুলা সবগুলো ফর্মুলাতে উত্তর আসে গ্রামে। মানে এখানে যে বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট রিকোয়ার্ড টু প্রোডিউস এত ml এত নরমাল সালফিউরিক অ্যাসিড, মানে অ্যামাউন্টটা কিসে আসবে, উত্তরটা কিসে আসবে, উত্তরটার একক হবে হচ্ছে গ্রাম, কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে লিকুইডে, লিকুইডটা গ্রাম হয় না। সুতরাং আমাদেরকে এই তথ্যগুলো ব্যবহার করে তখন আমাদের পার্সেন্টেজও ক্যালকুলেট করতে হবে, আবার লিকুইড থেকে সলিড থেকে আমাদের পরিমাণটাকে লিকুইডে কনভার্ট করতে হবে। তো চলেন আমরা দেখে নিই কিভাবে আমরা সেগুলো করব।
ট্রেডিশনাল যেই ফর্মুলা সেই ফর্মুলাটা আগে আমরা জানি যে ট্রেডিশনাল ফর্মুলা কি আছে। আমরা জানি যে মানে এর আগে আমরা বলছিলাম যে এক ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট, ওয়ান ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট কোথায় আছে? 1 লিটার সলিউশনের মধ্যে আছে। তাকে আমরা কি বলবো? এক নরমাল। কারণ ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সলিউট বা লিটার অফ সলিউশন এটা হচ্ছে নরমালিটির সংজ্ঞা। 1 লিটারে যদি এক ইকুইভ্যালেন্ট মাস কোনো সলিউট ডিসলভ থাকে তাকে আমরা বলবো হচ্ছে এক নরমাল সলিউশন। যেরকম ভাবে আমরা মোলারিটির ক্ষেত্রে বলেছিলাম যে 1 মোল 1 লিটারে থাকলে তাকে আমরা বলবো 1 মোলার। আর 1 মোল বিভিন্ন এলিমেন্টস এর জন্য 1 মোল বিভিন্ন রকম হতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল সমান 40 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল সমান 36.5 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি 1 লিটারে থাকে তাকে আমরা বলতাম 1 মোলার। তো একইভাবে এক ইকুইভ্যালেন্ট মাস যদি 1 লিটারে থাকে তাকে আমরা বলবো 1 নরমাল। যেমন ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট মাস কত? 40 গ্রাম। তো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 1 লিটার সলিউশনে থাকে তাকে আমরা কি বলবো? এক নরমাল সলিউশন বলবো। একইভাবে যদি 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা যদি 1 লিটার সলিউশনের মধ্যে থাকে তাকে আমরা কি বলবো? এক নরমাল সলিউশন বলবো। একইভাবে 49 গ্রাম এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট মাস। এটা যদি এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড যদি 1 লিটার সলিউশনে থাকে তাকে আমরা বলবো এক নরমাল সলিউশন বলবো। এটা হচ্ছে সংজ্ঞা থেকে এসেছে। সংজ্ঞা অনুযায়ী এটাই হয় যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 লিটারে থাকলে তাকে আমরা বলবো এক নরমাল। তো এই লাইনটাকেই যদি আমরা এখন সাজিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি কি যে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 ml। তাহলে আমি 1000 ml লিখি। 1000 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন আমরা তৈরি করতে চাই। তাহলে কতটুকু সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে? 49 গ্রাম। 1000 ml 1000 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিড এর জন্য দেয়া লাগে 49 গ্রাম। তো মানে আমি যদি বলি যে 1000 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিড আছে তাহলে সেটা অনায়াসে ধরতে হবে যে সেখানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই ট্রেডিশনাল যে সূত্র সেই সূত্রের মূলনীতি। তো সেই অনুসারে আমরা যদি এখন এটাকে লিখি তাহলে আমরা লিখলে কি লিখবো যে 1000 ml 1 normal sulfuric acid is equivalent to 49 গ্রাম। কারণ আমরা 49 গ্রাম যদি 1000 ml মানে তো 1 লিটার। 1 লিটারের মধ্যে 49 গ্রাম দিয়ে দিলে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড হয়। তো এই লাইনটার মানে তো তাই যে 1000 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিড is equivalent to 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু ইউনিটে নিয়ে আসি, এককে নিয়ে আসি। 1 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিড সমান কতটুকু? 49/1000 গ্রাম। কারণ এটাতে 1 হচ্ছে 1000 থেকে অনেক ছোট, সুতরাং এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। এবার আমাদের তৈরি করতে হবে কতটুকু? আমাদের তৈরি করতে হবে 250 ml সালফিউরিক অ্যাসিড। সুতরাং আমরা পরবর্তীতে 250 ml 1 নরমাল সালফিউরিক অ্যাসিড সমান কত হবে? 1 ml থেকে 250 অনেক বড়, সুতরাং সেটা 250 উপরে চলে যাবে, 250 দিয়ে গুণ হবে। এরপরে আমাদের বানাইতে হবে হচ্ছে 0.5 নরমাল সালফিউরিক অ্যাসিড। তো পরের লাইনে আমরা সেটা লিখি 250 ml 0.5 নরমাল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম। তো একের পরে মানে এক হচ্ছে ইউনিটের পরে যা আসে সবকিছু দিয়ে সেটাকে গুণ দিতে হয়। তো 0.5 নরমাল এক থেকে ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার, যেহেতু একের পরে আসছে সুতরাং এটা সেই ইউনিটের পরে যা আসে সেটাকে দিয়ে ইউনিটকে গুণ দিতে হয়। যদি এখানে 5 আসতো তাহলে 5 দিয়ে গুণ যেত, যদি 0.1 আসতো সে 0.1 দিয়েও গুণ যেত। কারণ ইউনিটের পরে যেটা আসবে, ইউনিট বলতে 1 বোঝায়। 1 নরমালের পরে যা আসে 1 নরমাল তৈরি করতে লাগবে এত গ্রাম। এরপরে যদি আপনার 0.5 নরমাল তৈরি করতে লাগে, সবকিছু ঠিক থাকলে 0.5 নরমাল তৈরি করতে কি লাগবে? আগে যা পেয়েছেন তাকে 0.5 দিয়ে গুণ দেন। যদি এখানে 5 নরমাল তৈরি করার কথা থাকতো, আগে যা ছিল সব ঠিকঠাক রেখে যদি 5 নরমাল বলতো যে 5 নরমাল সলিউশন তৈরি করতে কি লাগবে? 5 দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে খুব সিম্পল ম্যাথমেটিক্স, এটা না বোঝার কিছু নাই। আচ্ছা গেল।
0.5 দিয়ে এখানে গুণ দিয়ে দিলাম। ওকে। তো গুণ দিয়ে দেওয়ার পরে এরপর আমাদের কত আসলো? 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড আসলো। তার মানে আমাদের 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। তো আমি যদি আ একটা 250 ml এর কনিক্যাল ফ্লাস্ক একটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক নেই। নিয়ে সেখানে 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে সেখানে পানি দিয়ে এটাকে গুলিয়ে টোটাল ভলিউমটা 250 ml বানিয়ে দিই, তাহলে আমাদের সলিউশনটার নরমালিটি হবে হচ্ছে 0.5 নরমাল। এটা খুব ইজি কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে একটু ভিন্ন। এই জিনিসটা আসলে এত সহজ না। কেন সহজ না? কারণ হলো এখানে ২ টা চ্যালেঞ্জ আছে। ১ম চ্যালেঞ্জ হলো যে সালফিউরিক অ্যাসিড তো আসলে সলিড না। এটা তো লিকুইড। সলিড না, এটা তো লিকুইড। বাজারে এটাকে লিকুইড আকারে পাওয়া যায়। তো লিকুইড আকারে পাওয়া জিনিসটাকে তো আর আপনি গ্রামে মাপতে পারবেন না। এটা এরকম পাওয়া যায়। এটা হচ্ছে একটা রিয়েজেন্ট বোতলে সালফিউরিক অ্যাসিড আছে। এটা লিকুইড। এরকম বড় রিয়েজেন্ট বোতল থাকে। এই রিয়েজেন্ট বোতলের গায়েই এই তথ্যগুলো লেখা থাকে। আপনারা যখনই কোনো সলিউশন তৈরি করবেন, সলিউশনের যে মোলারিটি বা নরমালিটি তৈরি করেন না কেন, তৈরি করার আগে দেখে নেবেন যে যেই জিনিসটা দিয়ে আপনি সলিউশন তৈরি করছেন, ধরা যাক আপনি সালফিউরিক অ্যাসিডেরই সলিউশন তৈরি করবেন, তাহলে এই কন্টেনারের গায়ে লেখা আছে কিন্তু যে এর পিউরিটি হচ্ছে এই যে এত%। এটা এই কন্টেনারের গায়ে লেখা আছে। এবং এখানে এটাও লেখা আছে যে 1 লিটার সমান 1.84 কেজি। এটাও লেখা আছে। কাজে এই কন্টেনারের গায়ে থেকে এই তথ্যগুলো আপনারা খুব ভালোভাবে দেখে তারপরে তৈরি করবেন। তা না হলে আমাদের এই যে 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড যেটা পেলাম, এটা যদি সলিড আকারে হইতো, 100% পিওর হইতো, তাহলে আমাদের আর কোনো ঝামেলাই ছিল না। আমরা জাস্ট 100% পিওর সালফিউরিক অ্যাসিডের এই সলিড জিনিসটা আমাদের ব্যালেন্সে মেপে নিয়ে আমরা 250 ml সলিউশন বানিয়ে ফেলতাম। কিন্তু তো ঝামেলা হয়ে গেছে, কারণ এটা তো বাস্তবে হচ্ছে লিকুইড। তাহলে আমাদের 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড এইটা এই বোতলে যে সালফিউরিক অ্যাসিড বিদ্যমান, সেই সালফিউরিক অ্যাসিডের কত ml নিলে তার মধ্যে আমি 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড পাবো, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? যেমন ধরেন যে 100 গ্রাম লবণ হাফ কেজি পানির মধ্যে গুলিয়ে দেওয়া হয়েছে। 100 গ্রাম হাফ কেজি পানির মধ্যে গুলাইছে। খুব সুন্দরভাবে গুলে গেছে। পুরাটা একদম ক্লিয়ার। আর আপনাকে বলল যে 50 গ্রাম লবণ দরকার। না, আপনি তাহলে কি করবেন? হাফ কেজি পানির মধ্যে আছে 100 গ্রাম। তাহলে 50 গ্রাম কতটুকুর মধ্যে আছে? 250 ml এর মধ্যে আছে। 250 ml এর মধ্যে আছে। তার মানে আপনি যদি 1 পোয়া পানি নিয়ে নেন, হাফ কেজি থেকে অর্ধেক করে নেন, তাহলে তাহলে আপনি খুব সহজেই 50 গ্রাম লবণ পেয়ে যাবেন। তা আসলে কিন্তু আপনি এই 50 গ্রাম লবণ তরল অবস্থা থেকেও 50 গ্রামকে আলাদা করে ফেলতে পারলেন। অর্থাৎ আপনি যদি জানেন যে এই পানির মধ্যে, এই হাফ কেজি পানির মধ্যে 100 গ্রাম লবণ আছে, তাহলে হাফ কেজির অর্ধেক পানি নিলেই তো 50 গ্রাম লবণ হয়ে যাবে। তাহলে আপনাকে পানির এই তথ্যটা জানতে হবে যে পানির মধ্যে কি আছে। তো এখন এই সালফিউরিক অ্যাসিডের যে কন্টেনার, এই কন্টেনারের গায়ে যে তথ্য আছে, তথ্য থেকে আমরা যা জানি সেই জানারটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এটা তরলই নিব। কিন্তু তরলের মধ্যে ঠিকই 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড চলে আসবে। ঠিক আছে? যেমন আমরা পানিই নিলাম, পানির একটা দ্রবণ নিলাম যেখানে লবণ আছে, কিন্তু আসলে ওর মধ্যে 50 গ্রাম লবণ কিন্তু অলরেডি চলে এসেছে। ঠিক আছে? তো চলেন তাহলে আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। তো এখন আমাদের কাজ হলো যে এই গ্রামটাকে লিকুইডে কনভার্ট করা। মানে কত, এই যে আমাদের যে সালফিউরিক অ্যাসিড সাপ্লাই করছেন তিনি তো যে সালফিউরিক অ্যাসিড সাপ্লাই করছেন সেখানে বলেছেন যে এই ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন হলো যে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার কিভাবে এই যে লিটার কিভাবে কেজির সমান হয়? যে 1 লিটার সমান 1.84 কেজি, এটা যে লিখলো এটা আসলে কিভাবে সম্ভব? এটা খুব ইজি। আপনি একটা দাঁড়িপাল্লা নেন, সেখানে একটা 1 লিটারের পরিমাণ সালফিউরিক অ্যাসিড দাঁড়িপাল্লায় তুলে দেন। তারপর দেখেন কয় কেজি হলো। তাহলে তো আপনি বুঝে গেলেন যে 1 লিটার সমান এত কেজি। যেমন এই যে দাঁড়িপাল্লা নিলেন, নিয়ে এখানে এই ধরনের বিকারি নিলেন। এর মধ্যে 1 লিটার সালফিউরিক অ্যাসিড মেপে ঢেলে দেন। তারপরে এখানে ব্যালেন্সের এখানে লেখা উঠে আসবে যে আপনার 1 লিটারের মাপ কতটুকু। এখান থেকে তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে 1 লিটার সালফিউরিক অ্যাসিড সমান কত কেজি। এটা কিন্তু অনেক ঘন, দেখছেন? 1 লিটার সমান 1.84 কেজি মানে কি? এটা অনেক ভারী, অনেক ভারী। আচ্ছা, এটা খুব ইজিলি মাপা যায় এবং এটা আ
থিওরিটিক্যালিও বের করা যায় যে আসলে এখান থেকে আপনি বের করতে পারবেন যে ১০০ গ্রাম সমান সমান কত এমএল হবে। যেমন এখানে 148 কেজি সমান সমান ১ লিটার যদি হয়, তাহলে আপনি অবশ্যই বের করতে পারবেন যে ১০০ গ্রাম সমান সমান কত এমএল হবে। ১০০ গ্রাম সমান সমান কত এমএল হবে কিভাবে বের করবেন? এটা তো আরো ইজি। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ১০০ গ্রাম কত এমএল এটা আপনি বের করতে চান। এটার জন্য আপনি কি করেন? আপনি হচ্ছে এই যে ব্যালেন্সের উপরে বিকার নেন, বিকারের উপরে সালফিউরিক অ্যাসিড ঢালতে থাকেন আর এদিকে খেয়াল করেন যে কখন হচ্ছে ১০০ গ্রাম হয়। যখনই ১০০ গ্রাম হয়ে গেল আপনি ঢালা বন্ধ করে দেন। এবার যতটুকু সালফিউরিক অ্যাসিড আপনি এই বিকারে পেলেন ১০০ গ্রাম সমান সমান যত এমএল পেলেন সেটা আপনি একটা মেজারিং সিলিন্ডার দিয়ে মেপে নেন। মেপে নিলেই জানতে পারবেন যে ১০০ গ্রাম সমান সমান কত এমএল। অথবা বিকারের গায়েও লেখা উঠে আসবে যে কত এমএল আপনি ঢেলেছেন। বিকার না নিয়ে এখানে মেজারিং সিলিন্ডার নিলেও চলে আসবে। ঠিক আছে? এভাবে আপনি সমস্ত তরলেরই ওজন এবং ভলিউম মাপতে পারেন যে এই ওজনে কত ভলিউম হয়। আপনি এর মধ্যে ১০০ গ্রাম পানি নেন। ১০০ গ্রাম পানি নেয়ার পরে সেই পানিটা আপনি আবার মেপে দেখেন যে সেই পানিটা মেজারিং সিলিন্ডার দিয়ে মাপেন যে এর মধ্যে আসলে কত এমএল পানি আছে। তো আপনি বের করতে পারবেন। ১০০ গ্রাম সমান সমান এত এমএল হবে। ঠিক আছে? তো এটা যেভাবে মেপে বের করা যায়, আমরা আবার এই থিওরিটিক্যালিও এটা বের করতে পারবো। মানে যেহেতু আমরা জানি যে ১ কেজি সমান সমান ১.৮৪ গ্রাম, ১ কেজি সরি ১.৮৪ ১.৮৪ কেজি সমান সমান ১ লিটার। সুতরাং আমরা এই তথ্যটাকে ব্যবহার করেও কিন্তু আমরা ১০০ গ্রাম সমান সমান কত এমএল সেটা বের করতে পারবো। কিভাবে? দেখেন এখানে বলা হয়েছে যে ১ লিটার সমান সমান 1.84 কেজি। তার মানে যদি এমএল এ কনভার্ট করি তাহলে কি হবে? ১ লিটার সমান সমান ১০০০ এমএল আর 1.84 কেজি হবে হচ্ছে ১৮৪০ গ্রাম। একে ১০০০ দিয়ে গুণ করলে কি হবে? ১৮৪০ গ্রাম হবে। আচ্ছা। এরপরে আমি যদি এই ২ পক্ষকে ১০০০ দিয়ে আবার ভাগ দিয়ে দিই তাহলে কি হবে? ১০০০ এমএল হয়ে যাবে হচ্ছে ১ এমএল আর ১৮৪০ গ্রাম হয়ে যাবে 1.84 গ্রাম। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে 1 লিটার ইজ ইকুয়াল টু 1.84 কেজি। এটা 1 এমএল ইজ ইকুয়াল টু 1.84 গ্রাম এর সমান। ঠিক আছে? এই 1.84 কেজি ইজ ইকুয়াল টু 1 লিটারও যা 1.84 গ্রাম ইজ ইকুয়াল টু 1 এমএল একই জিনিস। শুধুমাত্র ইউনিট সেন্স। এটা হচ্ছে লিটারে, এটা হচ্ছে এমএল এ, এটা হচ্ছে কেজিতে, এটা হচ্ছে গ্রামে। ১০০০ গুণ কম বেশি। সুতরাং একই জিনিস। এখন যেহেতু ১ এমএল সমান সমান ১.৮৪ গ্রাম, তাহলে এই কথাটাকে আমি একটু উল্টা করে দিই। উল্টা করে দিলে কি হবে? আমি বলতে পারবো কি যে ১.৮৪ গ্রাম সমান সমান ১ এমএল। এটা তো আমি বলতেই পারি। ১.৮৪ গ্রাম সমান সমান ১ এমএল। তো ১.৮৪ গ্রাম সমান সমান হচ্ছে ১ এমএল সালফিউরিক অ্যাসিড। কারণ আমরা আ থিওরিটিক্যালি এটাই জানি যে আপনি যদি ১ এমএল এখানে নেন, এই যে এখানে যে ব্যালেন্স আছে না? এরকম ব্যালেন্সের উপরে যদি ১ এমএল সালফিউরিক অ্যাসিড নেন তার ওজন হবে কতটুকু? ১.৮৪ গ্রাম। তার মানে উল্টা কথায় ১.৮৪ গ্রাম ওজন হইলে সেটা ১ এমএল এর সমান হবে। আচ্ছা তাহলে ১০০ গ্রাম সমান সমান কতটুকু হবে? ১.৮৪ গ্রাম সমান সমান ১ এমএল। অতএব ১০০ গ্রাম সমান সমান কি হবে? ঐকিক নিয়মে করলে আমরা দেখতে পাচ্ছি যে ১.৮৪ গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান হবে হচ্ছে 54.348 এমএল সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আপনি যদি এখানে ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড আ মাপেন, ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড মাপলে তার ভলিউম, তার আয়তন হবে হচ্ছে 54.348 এমএল। ঠিক আছে? মানে আমরা থিওরিটিক্যালি যেটা বের করলাম প্র্যাকটিক্যালি এটাই হবে। কারণ এই সালফিউরিক অ্যাসিডের বোতলের সালফিউরিক অ্যাসিডের যে ওজন, সেই ওজন আর আয়তনের যে সম্পর্ক, সেই সম্পর্ক এটাই বলে। ঠিক আছে? সম্পর্ক এবং আয়তন এটাই বলে। ঠিক আছে। তাহলে ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কতটুকু? 54.348 এমএল। অর্থাৎ আপনি যদি এই বোতল থেকে এই পরিমাণ অর্থাৎ 54.348 ml সালফিউরিক অ্যাসিড নিয়ে নেন, তাহলে আপনার হাতে কয় গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকবে? আপনার হাতে ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড থাকবে। ঠিক আছে? তার মানে আপনি দেখলেন যে এমএল এর সাথে এখানে গ্রামের একটা সম্পর্ক আমরা কিন্তু পেয়ে গেছি। এমএল এর সাথে আমাদের গ্রামের একটা খুব সুন্দর সম্পর্ক পেয়ে গেছি। তো একইভাবে আমরা কিন্তু এখন যদি আমি ১০০ গ্রাম সমান সমান এত এমএল হয় তাহলে 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান কত এমএল হবে সেটা আমরা বের করতে পারবো না? খুব ইজিলি বের করতে পারবো। ১০০ গ্রাম সমান সমান এটা বের করতে যদি পারি তাহলে 6.148 সমান কতটুকু হবে?
6.125 গ্রাম সমান সালফিউরিক অ্যাসিড সমান কত ml সেটাও বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা দেখলাম যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হলে কত ml সেখান থেকে ঢালতে হবে। তো আমরা এখন দেখব যে পিউরিটির সাথে আমরা ২ টা কাজ একসাথে করব। যে আমাদের 98% পিওর তো 98% পিওর হওয়ার কারণে আমাদের একটু পিউরিটির কাজটাও করতে হবে। পিউরিটির কাজ কিভাবে করে সেটা আপনারা আগের ক্লাসে দেখছেন। তো আমরা সেটাও করব। প্লাস হচ্ছে আমরা এই গ্রামটাকে ml এ কনভার্ট করব। অলরেডি আপনারা বুঝে ফেলেছেন যে কিভাবে আমরা গ্রামকে ml এ কনভার্ট করি। এরপরে কিন্তু আমরা এই অ্যা একইভাবে আমরা যেভাবে এখানে লিখছি না যে 1.84 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 ml। অতএব পরের লাইনে কিন্তু আমরা 100 গ্রামের পরিবর্তে যে 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড লিখেও 1 to 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কত ml হবে সেটা বের করতে পারি। এটা আমরা এখন করতেছি না কারণ আমাদের এখানে একটু ভেজাল আরেকটা বিদ্যমান, সেটা হচ্ছে যে এখানে পিউরিটি আছে। চলেন আমরা তাহলে পিউরিটির কাজটা একটু করে ফেলি, পিউরিটির কাজটা করি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে পরিমাণটা বের করলাম 6.125 গ্রাম, এটা কিন্তু আগের ২ টা সূত্র দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারবো। আগের ২ টা সূত্র ইউজ করেও বের করতে পারবো। যার যে সূত্র ভালো লাগে আপনারা সেই সূত্র প্র্যাকটিস করবেন। কিন্তু এক্সপার্ট হবেন যেকোনো একটাই। সবগুলাতে পা দিলে অনেক সময় হয়তো আপনি কোনটাই ভালো পারবেন না। এজন্য যেই সূত্রটা আপনার কাছে বেশি ভালো লাগে সেটা আপনি প্র্যাকটিস করেন। কিন্তু ৩ নম্বর যে ফর্মুলা 3, এটা আমরা হচ্ছে আমাদের ল্যাবে ইউজ করব। কাজে এইটাই আপনাকে এক্সপার্ট হইতে হবে। বাকি এটা ছাড়া বাকি যেকোনোটাই আপনি এক্সপার্ট হইতে পারেন। কিন্তু ভাষা এক্সপার্ট হইলে বিপদ। আচ্ছা। তো আমি যদি ১ম সূত্র ইউজ করতাম তাহলেও কিন্তু 6.125 গ্রামই বের হইতো। তো ১ম সূত্রে কি ছিল? ১ম সূত্রে যেটা ছিল যে ইকুইভ্যালেন্স অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তো এখানে আমাদের যে প্যারামিটার গুলো লাগবে, ইকুইভ্যালেন্স অফ সলিউট সমান ছিল হচ্ছে W বাই ইকুইভ্যালেন্ট মাস। তো W আমাদের বের করতে হবে। W আমরা জানি না, এটা বের করতে হবে। তো নরমালিটি দেয়া আছে যে আমাদের বানাইতে হবে 0.5 নরমাল। সুতরাং নরমালিটির ভ্যালু এখানে বসিয়ে দেয়া গেল। ইকুইভ্যালেন্ট মাস আসলে এটা হচ্ছে যেহেতু সালফিউরিক অ্যাসিড, সুতরাং ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 49 গ্রাম। আচ্ছা, আর ভলিউম হচ্ছে আপনার 250 ml, মানে এটাকে লিটারে কনভার্ট করলে 0.25 লিটার হবে। তো এই সবগুলাকে বসিয়ে দিলে W যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 6.125 গ্রাম। একইভাবে W = S/1000 এই সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারতাম। যেখানে S ছিল তার কত নরমালিটি বানাইতে হবে সেটা হচ্ছে S হচ্ছে 0.5 নরমাল, M হচ্ছে তার ইকুইভ্যালেন্ট মাস 49 গ্রাম, আর V হচ্ছে তার ভলিউম 250 ml। এখানে কোনো কিছু লিটারে কনভার্ট করতে হবে না, কোনো কিছুতে কেজিতে কনভার্ট করা যাবে না। এটাকে সবসময় গ্রাম এবং ml ইউজ করতে হবে। সবগুলা ইউজ করার পরে আমাদের উত্তর আসছে 6.125 গ্রাম। সুতরাং আপনি এই ২ টা সূত্র করতে পারবেন। পরে তো ৩ নম্বর সূত্রে আমরা ইউজ করে দেখাইলাম কিভাবে বের করে। তো পিউরিটি হচ্ছে 98%। 98% পিওর মানে কি? ১০০ গ্রামের মধ্যে ৯৮ গ্রাম বিদ্যমান। অর্থাৎ ১০০ গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড নেন, তার মধ্যে ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে আর বাকি ২ গ্রাম ভেজাল আছে। এজন্য পিউরিটি হচ্ছে 98%। এটা পিউরিটি বলতে এটাই বোঝায়। তো উল্টা কথায় যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে ১০০ গ্রামের মধ্যে আছে ৯৮ গ্রাম। এটাকে উল্টাই বললে কি বলবো? ৯৮ গ্রাম নিতে হলে আপনাকে নেয়া লাগবে ১০০ গ্রাম। যেহেতু ১০০ এর মধ্যে ৯৮ বিদ্যমান, আপনি চাচ্ছেন যে আপনি ৯৮ গ্রাম নিবেন। তাহলে আপনাকে কত গ্রাম নিতে হবে? ১০০ গ্রাম নিতে হবে। তো সেটাই আমরা লিখছি যে ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড is present in 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড is present in 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড আসলে কার সমান? 54.348 ml সালফিউরিক অ্যাসিডের সমান। কাজেই আমরা এখন ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে খুব ইজিলি 54.348 ml সালফিউরিক অ্যাসিড লিখতে পারি। কারণ আমরা তো দেখলামই যে ওজন করলে আপনার ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিড ওজন করলে তার ভলিউম, মানে ওটা তো লিকুইড, ওজন করার পরে যখন আমরা বিকারে ১০০ গ্রাম ঢালার পরে ১০০ গ্রাম পাবো, সেটাকে আমরা যদি মাপলে হবে হচ্ছে 54.348 ml। তো কাজেই এটা 54.348 ml ও যা, ১০০ গ্রাম সালফিউরিক অ্যাসিডও তা। একই জিনিস। এই ভলিউমটার ওজন হচ্ছে ১০০ গ্রাম। কাজেই আমরা এখানে এই গ্রামটাকে এভয়েড করলাম। আমরা নিয়ে নিলাম হচ্ছে ml টা। ওকে। এরপরে হচ্ছে ১ গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত ml, এবং লাস্টে আমাদের 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত ml সেটা আমরা এখান থেকে পেলাম 3.398 ml। 3.398 ml। তো এখন আমাদের এখানে পিউরিটিও চলে আসলো, আবার সলিড থেকে এটা লিকুইডে কনভার্ট হয়ে গেল।
একসাথে দুইটা কাজ হয়ে গেল। এখন এই 3.398 ml সালফিউরিক অ্যাসিড নিলে তার মধ্যে কতটুকু সালফিউরিক অ্যাসিড থাকবে? 3.398 সালফিউরিক অ্যাসিড নিলে তার মধ্যে আমাদের 6.125 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিদ্যমান থাকবে। কাজেই আপনি যদি ওই লিকুইড সালফিউরিক অ্যাসিডের বোতল থেকে 3.398 ml সালফিউরিক অ্যাসিড নিয়ে তারপর 250 ml এর একটা সলিউশন বানান, সেই সলিউশনটার নরমালিটি হবে হচ্ছে 0.5 নরমাল। তো এই হচ্ছে সালফিউরিক অ্যাসিড নরমালিটির ক্যালকুলেশন ছিল। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। এরপরে কোনো প্রবলেম থাকলে সরাসরি ক্লাসে জিজ্ঞেস করতে পারবেন।